ইরান ও আমেরিকার এই যুদ্ধের মধ্যেই ভারতের কিন্তু এক ভয়ানক খবর আজকে সামনে এলো। সুকোই 30, যা রাশিয়ার এবং ভারতের যৌথ মেলবন্ধনে বানানো এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট কিন্তু দুর্ঘটনার কবলে পড়ল এবং দুজন বীর জওয়ান শহীদ হলেন আজকে এই দুর্ঘটনায়। কিন্তু এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো বিষয় লুকিয়ে আছে, তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরের কাছে সব থেকে বড় প্রশ্ন। অন্তত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঝগড়াঝাটির মধ্যে, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে ভারত যখন ক্রুড অয়েল নিয়ে সবচেয়ে অ্যাডভান্টেজ পজিশনে পৌঁছে গেছে, ঠিক তখনই এই ধরনের দুর্ঘটনা নিঃসন্দেহে সাধারণ ঘটনা নয়, তা কিন্তু অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন। কি হয়েছে পুরো ঘটনাটা, এবং হঠাৎ করে সুকোই 30, যা কিনা ভারতের এয়ারফোর্স তার ব্যাকবোন, এই ফাইটার জেট এবং 200-র বেশি ফাইটার জেট, সুকোই 30 ফাইটার জেট এই মুহূর্তে ভারতের কাছে আছে। এই ধরনের দুর্ঘটনা কেন হলো, ঠিক কি কারণ লুকিয়ে আছে, তা কিন্তু সত্যি এখন তদন্ত সাপেক্ষ বিষয় হলেও সত্যি কি সাধারণভাবে দুর্ঘটনা ঘটেছে, তা কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে। যে ঘটনা ঘটেছে তা ঘটেছে আসামে। আসামের কার্বি অ্যানলং ডিস্ট্রিক্ট, সেখানে কালকে দুর্ঘটনার কবলে পড়ে ভারতের সর্বোৎকৃষ্ট মানের ফাইটার জেট সুকোই 30 MKI। এই অঞ্চলটি এমনিতেই জঙ্গল দ্বারা আবৃত একটি অঞ্চল এবং পাহাড়ি একটি অঞ্চল। দুর্ঘটনার সময় সেই ফাইটার জেটে দুজন পাইলট ছিলেন, এই দুজনই কিন্তু শহীদ হয়েছেন। এই ফাইটার জেটটি কালকে পরীক্ষামূলকভাবে এই অঞ্চল থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত বায়ুসেনা যে এয়ারবেস জোরহাট, সেখান থেকে কিন্তু পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে এবং পরবর্তীকালে ট্রেনিং পারপাসে আকাশে উড়লেও 7টা 42 নাগাদ ভারতের যে র্যাডার সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, সেই সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে 7টা 45 বা 7টা 42 এই সময় শেষ কমিউনিকেশন পাইলটরা কমিউনিকেশন সেন্টারের সঙ্গে করেছিল। পরবর্তীকালে র্যাডার থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং অবশেষে এই জোরহাট এয়ারবেস থেকে 60 কিলোমিটার দূরে বিমানটির ভগ্নাবশেষ খুঁজে পাওয়া যায় এবং সেই ছবি সামনে আসার পর শিহরিত হতে হয়। অত্যন্ত বিপজ্জনক একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই ছবি সামনে আসার পর অনেকেই আতঙ্কিত। লোকাল যে মানুষ আছেন তারা বলেন যে লাউড এক্সপ্লোশন শুনতে পায় তারা, অর্থাৎ বিস্ফোরকের শব্দ শুনতে পায় এবং কুণ্ডলীকৃত ধোঁয়ায় আকাশ কিন্তু ছেয়ে যায়। ফলে এই অঞ্চলে এর আগে এই ধরনের বিপজ্জনক দুর্ঘটনা হয়নি। এটি কিন্তু সর্বপ্রথম, যেখানে সুকোই 30 MKI রাশিয়া এবং ভারতের যৌথ মেলবন্ধনে তৈরি একটি ফাইটার জেট, তা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ল। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়, তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। দেখুন, ট্রেন্ডটি প্রফিট অনুযায়ী চলছিল। এবার আমি স্টপ ট্রেন্ডে ক্লিক করলাম এবং খুব অল্প সময়ের মধ্যে 2065 টাকার প্রফিট এখানে কিন্তু বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। যে তথ্য আরও সামনে এসছে সেখানে বলা হচ্ছে দুজন পাইলট শহীদ হয়েছেন এবং দুজন পাইলটই সুকোই 30 MKI-তে ট্রাভেল করতে পারেন। একজন ফ্রন্ট সিটে ট্রাভেল করেন, একজন ব্যাক সিটে ট্রাভেল করেন। প্রথম শহীদের নাম স্কোয়াড্রন লিডার অনুজ। তিনি কিন্তু অত্যন্ত সিনিয়র একজন পাইলট ছিলেন এবং তিনি এক্সপিরিয়েন্সড পাইলট ছিলেন, যিনি ফাইটার এয়ারক্রাফট চালানোয় পারদর্শী ছিলেন
এবং শুধু তাই নয়, তিনি কিন্তু আমাদের দেশের হয়ে একাধিক মিশন কন্ট্রোল এবং ফ্লাইং ওরিয়েন্টেশন বিভিন্ন রকম প্রোগ্রামের লিডার ছিলেন। অর্থাৎ সন্দেহটা কেন বাসা বাঁধছে যে এই ধরনের এক্সপিরিয়েন্স পাইলট ফাইটার জেট নিয়ে দুর্ঘটনার কবলে কিভাবে পড়লেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় যিনি শহীদ হয়েছেন তার নাম পূর্বেশ দুর্গাগ্রের। তিনি এই পুরো ঘটনায় শহীদ হয়েছেন। তিনি জুনিয়র অফিসার ছিলেন এবং ভারতের এয়ারফোর্সের উইপেন সিস্টেম অফিসার হিসাবে তিনি যোগদান করেছিলেন। দুজনেই কিন্তু ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। যদি সুকোই 30 MKI নিয়ে আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটি কিন্তু শুধুমাত্র ভারতের এয়ারফোর্সের ব্যাকবোন সেটা কিন্তু নয়, এই বিশ্বের অন্যতম শক্তিশালী একটি ফাইটার জেট। এই ফাইটার জেটে দুটো সিট থাকে, যার একটি ফ্রন্ট সিট একটি ব্যাক সিট। একটি 4th জেনারেশন প্লাস প্লাস মাল্টিরোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ 4.5 জেনারেশন ফাইটার জেট আপনারা বলতে পারেন। এবং এটি রাশিয়ার কোম্পানি সুকোই এবং ভারতের কোম্পানি হ্যাল যৌথ মেলবন্ধনে বানিয়েছে। এটির দুটি ইঞ্জিন থাকে, ক্রু মেম্বার দুজন এবং এটার স্পিড কিন্তু 2 ম্যাক। শুধু তাই নয়, এটির কমব্যাট রেডিয়াস 1500 কিলোমিটার এবং যদি রিফিউলিং করেন তাহলে প্রায় 8000 কিলোমিটার কিন্তু উঠতে পারে এবং মাটি থেকে এটা প্রায় 17 কিলোমিটার উপরে উঠতে পারে এক নাগাড়ে। ফলে সমস্ত রকম শক্তিশালী উপাদান কিন্তু এই ফাইটার জেটের ছিল এবং এটার ভিতরে শুনলে অবাক হবেন, অপারেশন সিন্দুর কিন্তু এই বিমানকে আমরা কাজে লাগিয়ে করেছি, কারণ এখানে এয়ার টু এয়ার সারফেস মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল আপনি ইনস্টল করতে পারেন। এবং অপারেশন সিন্দুরে ভারতের ব্রহ্মোস যেভাবে পাকিস্তানের একাধিক সেনাঘাটে দুর্মুষ করে দিয়েছে, তার ক্রেডিট কিন্তু এই ফাইটার জেটই নিতে পারে। এই ফাইটার জেটের কিন্তু কিছুটা, কারণ এই ফাইটার জেট থেকে কিন্তু ব্রহ্মোস মিসাইল এবং ইসরায়েলের র্যাম্পেজ মিসাইল আমরা ইনস্টল করে শত্রুপক্ষের ঘাঁটি উড়িয়ে দিয়েছিলাম। যদি স্পেশাল ক্যাপাবিলিটিস বলেন সেখানেও কিন্তু চমকে যেতে হয়। আমি আপনাদের বলছি কারণ আপনারা বিশ্লেষণ করুন যে এই ধরনের ফাইটার জেট কিভাবে এই রকম মুখ থুবড়ে পড়তে পারে। স্পেশাল ক্যাপাবিলিটিস এর মধ্যে এটার ইঞ্জিন চেঞ্জ ডিরেকশন কিন্তু আছে, যা সমস্ত ফাইটার জেটে থাকে না। এবং কোবরা ম্যানুভার, অর্থাৎ অত্যন্ত টাফ এর ইঞ্জিন এবং টাফ এর সমস্ত প্রক্রিয়াটাই তা কিন্তু এই ফাইটার জেটের ছিল। লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ ব্রহ্মোস মিসাইল এখানে সহজে ইনস্টল করা যায়। যদি অ্যাডভান্স সিস্টেম ওরিয়েন্টেড কথাবার্তা বলেন তাহলে দেখবেন ইসরায়েলি র্যাডার সিস্টেম এখানে ইনস্টল করা যায়, ফ্রেঞ্চ নেভিগেশন ইকুইপমেন্ট এই ফাইটার জেটে ইনস্টল করা যায় এবং ইন্ডিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে সিস্টেম আছে সেটাও কিন্তু এই ফাইটার জেটে ইনস্টল করা ছিল। তা সত্ত্বেও 7:42-এর পর র্যাডার এবং কমিউনিকেশন সিস্টেম এই ফাইটার জেটকে কিন্তু ভারতের কমিউনিকেশন সেন্টার থেকে বিচ্ছিন্ন করে দেয়, যা কিন্তু প্রধান প্রশ্নবোধক চিহ্নের সূত্রপাত। কোথায় কোথায় ফাইটার জেটকে ভারত ব্যবহার করেছে? প্রথমত এয়ার সুপারবিলিটি, একাধিক ক্ষেত্রে ভারত এটাকে ব্যবহার করেছে। লং রেঞ্জ স্ট্রাইক মিশনে ভারত এটাকে ব্যবহার করে। মেরিটাইম অ্যাটাকের ক্ষেত্রে ভারত এটাকে ব্যবহার করে। স্ট্র্যাটেজিক ডিটারেন্সের ক্ষেত্রে ভারত এটাকে ব্যবহার করে এবং কোনো আদার এয়ারক্রাফটকেও যদি এসকর্ট করতে হয় তাও কিন্তু ভারত এটিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে। ভারতের পক্ষ থেকে কোর্ট অফ এনকোয়ারি একটি টিম তৈরি করা হবে। প্রাথমিকভাবে কোনো টেকনিক্যাল ফেইলার আছে নাকি তা দেখা হবে, অর্থাৎ ইঞ্জিন ফেইলার হয়েছে নাকি, হাইড্রোলিক কোনো সমস্যা হলো কিনা, ফ্লাইট কন্ট্রোল ওরিয়েন্টেড কোনো সমস্যা হলো কিনা এটা দেখা হবে। এবং এটার যে ইঞ্জিন AL-31FP ইঞ্জিন, অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন, সেখানে কোনো ডিসপুট হলো কিনা দেখা যাবে। ফুয়েল কন্ট্রোল সিস্টেম যা আহমেদাবাদের প্লেন ক্র্যাশে ধরা পড়েছিল সেই ওরিয়েন্টেড কোনো সমস্যা হলো নাকি দেখা হবে। বার্ড স্ট্রাইক অর্থাৎ পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে নাকি দেখা হবে। এমনকি স্পেশাল কোনো ডিসক্রিমিনেশন হলো কিনা এই বিমানে ফাইটার জেটে সেটাও কিন্তু দেখা হবে। অর্থাৎ সব মিলিয়ে ইরান এবং ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ যখন মধ্য গগনে, ঠিক তখন এই ধরনের দুর্ঘটনা নিঃসন্দেহে ভারতকে চিন্তায় রাখবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, আমেরিকা শেষ কয়েক বছর ধরে ভারতকে ফোর্স করছে যেন রাশিয়ার ফাইটার জেট সুকোই 57 ভারত না নেয়, রাশিয়ার থেকে যেন অস্ত্র না নেয়। অর্থাৎ রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বটাকে নষ্ট করতে চাইছে আমেরিকা। সেই অবস্থায় দাঁড়িয়ে বিপদের দিনে রাশিয়া কিন্তু ভারতকে 95 লক্ষ ব্যারেল তেলও পাঠিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে রাশিয়ার একটি বিমান যা ভারত একসঙ্গে রাশিয়ার সঙ্গে মিলে বানিয়েছিল তা মধ্য আকাশে ভেঙে পড়লো, তা আন্তর্জাতিক স্তরের কাছে যে ভুল বার্তা যাবে তা কিন্তু বিশ্বের বহু পশ্চিমা বিশ্বের দেশ জানে এবং জানে বলেই আজকে এই ঘটনা নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। তবে শেষ করার আগে মনে করিয়ে দিই, মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর।
2 মিলিয়ন মানুষ এই অ্যাপকে ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ও iOS দুটো ভার্সনে এই অ্যাপকে কিন্তু ব্যবহার করা যায়। তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক আছে, ডেসক্রিপশনেও অ্যাপের লিঙ্ক আছে, ডাউনলোড করুন আর ট্রেডিং জার্নি শুরু করুন। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।